সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? এই করোনা পরিস্থিতিতে আমরা ঘরে বসে বসে লেখাপড়া করব। তোমরা নিয়মিত আমরা যেই কাজগুলো দিব তোমরা সবাই মনোযোগ সহকারে করবে এবং আলাদা খাতা করবে, বাড়ির কাজগুলো করে রাখবে এবং আমরা স্কুল খুললে এইগুলো দেখবো এবং তোমাদের এটা মূল্যায়ন করবো এবং পড়াগুলো নিয়মিত পড়বে এবং আমরা সব স্যারের ক্লাসগুলো আমরা দেখবো। আজকে আমি তোমাদের আহ, গত অধ্যায় যেটা শুরু করছিলাম, আজকে এই অধ্যায়েই করাবো। তোমরা সবাই খাতাপত্র নিয়ে প্রস্তুত হও আর আমার এই স্লাইডটি দেখো, মনোযোগ সহকারে দেখবে। আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি থেকে আলোচনা করব। ছবিগুলি তোমরা লক্ষ্য করো, ভালো মতন দেখবে। দেখো, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সাথে এরা কিভাবে জড়িত আছে এটা তোমরা চিন্তা করতে থাকো। দেখো, বাম দিকে উপরে পোশাক কারখানায় শ্রমিক কাজ করতেছে এবং নিচে পুরুষ শ্রমিক এবং উপরে মহিলা শ্রমিকের কাজ করতেছে। এখানে তারা প্রবাসে শ্রমিক হিসাবে কাজ করতেছে। আর ডান দিকে দেখো তোমার জমিতে ফসল এবং আমাদের গৌরবের সেনাবাহিনী সদস্য। ছবিগুলো দেখে তোমরা বলো, উক্ত খাতগুলো থেকে বাংলাদেশের কৃষি সম্ভাবনা রয়েছে। আমরা আজকে পড়ব বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের যে আছে, ক্ষেত্রগুলো আছে, এগুলো পড়বো এবং অর্থনৈতিক উন্নয়নে এই করণীয় দিকগুলো নিয়ে আলোচনা করবো। তোমরা একটা চিত্রটি দেখো, এই চিত্রটি দেখে আমরা কি বুঝতে পারি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পথে এরা কেন বাধা শুরু করে কাজ করে, এটা আমাকে করতে হবে। দেখো, কিছু দরিদ্র মানুষ বাম দিকে তারা ফুটপাতে খাওয়া দাওয়া করতেছে আর এখানে শীতের রাতে আগুনেতে তারাই করতেছে। দেখো, এই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বাধার একটা কারণ হলো শিক্ষার অভাব আর মানুষের যে কর্মসংস্থান আছে, মানুষের যে জীবন মানে অর্থনৈতিক অবস্থা, জীবনযাত্রার মান, এইগুলোর কারণে মানুষের যে অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে সঞ্চয় কম হয় এবং সঞ্চয় কম হতে আমাদের মূলধন কম এবং এতে করে আমরা নতুন নতুন শিল্প কারখানা গড়ে না ওঠায় দিন দিন বেকারত্বের হার বাড়তেছে। তাহলে দরিদ্র জনগোষ্ঠী এবং শিক্ষার অভাবে আমাদের অর্থনৈতিক একটা বড় সমস্যা। পর দেখো, শুধু মানুষ মানুষ আর মানুষ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জনগোষ্ঠী কিভাবে ভূমিকা রাখে আমাদেরকে চিন্তা করতে হবে। একসময় আমরা বলতাম জনসংখ্যা বাংলাদেশের 1 নম্বর সমস্যা। এখন আর মানুষ জনসংখ্যাকে কোনো সমস্যা বলে না, কারণ জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত করা যায়। আমরা যদি প্রশিক্ষিত হতে পারি, আমরা যদি শিক্ষিত হতে পারি, প্রযুক্তিকে উন্নয়ন করতে পারি, প্রশিক্ষণ নেই, তাহলে আমাদের জনসংখ্যা শুধু সমস্যা হবে না, আমরা জনসংখ্যা একটা সম্পদ হিসেবে গড়ে উঠবে। বিশ্বের অনেক দেশ আছে শুধুমাত্র জনবলের কারণে, তাদের প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও তাদের যে দেশের যে সম্পদগুলো আছে এই সম্পদের সঠিক ব্যবহার করতে পারতেছে না। আমরা এর চেয়ে উদাহরণ হিসাবে দিতে পারি, কানাডা বাংলাদেশ থেকে অনেক অনেক বড় দেশ, কিন্তু
জনসংখ্যা খুবই কম, অনেক জমি পড়েছে অনাবাদি, শুধুমাত্র জনসংখ্যার বা জনশক্তির কারণে, শ্রমিকের কারণে তারা যে সম্পদগুলো আছে, প্রাকৃতিক সম্পদগুলো তারা কাজে লাগাতে পারতেছে না। তাই বাংলাদেশের যে জনসংখ্যা, প্রচুর জনসংখ্যা থাকার সত্ত্বেও যদি আমরা এই জনসংখ্যাকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে অর্থাৎ মানব সম্পদে রূপান্তর করতে পারি, তাহলে আমাদের অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। দেখো, জনসংখ্যার সাথে দেওয়া আছে আমাদের জমির তাই এই জনসংখ্যাকে আমরা যদি তোমার জনশক্তিতে রূপান্তর করতে পারি, তাহলে আমাদের অর্থনৈতিক উন্নতি করা সম্ভব হবে। তাহলে আমাদেরকে জনসংখ্যাকে জনসম্পদ অর্থাৎ মানব সম্পদে রূপান্তর করতে হবে, এবং আমাদের সম্পদগুলো যা আছে এই সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশ্বের অন্যান্য যে কোনো দেশ থেকে বাংলাদেশের জমির উর্বরতা অনেক ভালো। আমরা যে এত সহজে যেভাবে জমিতে ফসল উৎপাদন করতে পারি, সৌদি আরব বলো অর্থাৎ আরব কান্ট্রিগুলোতে মরুভূমিতে এত সহজে তারা কোনো ফসল উৎপাদন করতে পারে না। আমাদের আবহাওয়া, আমাদের নদ নদী আমাদের কৃষিকাজের জন্য সহায়ক ভূমিকা পালন করে। দেখো কি দেখা যায়, বাম দিকে ছবিটা দেখো, মানুষ হাতে কি নিয়ে আছে বলতে পারবে? আর ওই ডান দিকে দেখো, ওই উপরে তোমার এই যে ছবিটা আছে, এটা কি আগুন জ্বলতেছে, আর নিচে এখান থেকে পাইপ লাইনের মাধ্যমে কি কিছু হবে। তাহলে এটা আমরা কি বলতে পারি দেখো তো? এইগুলো হলো আমাদের খনিজ সম্পদ। তোমার হাতে যেটা আছে এটা হলো কয়লা, ওটা গ্যাস। বাংলাদেশে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে, এগুলো সুস্থ ব্যবহার অল্প সময়ে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে বা অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। দেখো, কৃষক জমিতে তার ফসল বোনানোর জন্য চাষ করতেছে, আরেকজন শ্রমিক জমিতে ধান কাটতেছে, আর দূরে দেখো একটা প্রকল্প। এই প্রকল্পটি দেখে কি কেউ চিনতে পারো? এটা বাংলাদেশের জলবিদ্যুৎ প্রকল্প। কর্ণফুলী বাঁধে, নদীর উপর বাঁধ দিয়ে এই প্রকল্পটি করছে। মাটি ও পানি হতে আমরা কি পাই? এগুলি আমরা পাইতেছি, ঠিক না? মাটি ও পানি আমাদের অর্থনৈতিক উন্নয়নে একটি বড় সহায়ক। মাটিও আমাদের একটা সম্পদ, পানিও একটা আমাদের সম্পদ। পানিকে আমরা ব্যবহারের মাধ্যমে আমাদের অর্থনৈতিক উন্নয়নকে আমরা সম্ভব করতে পারি। কর্ণফুলী নদীতে এই স্রোতকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করে বৈদ্যুতিক চাহিদা পূরণ করতে পারতেছি। আবার এই পানি আমরা সেচ কাজে ব্যবহার করে ফসল উৎপাদনের কাজে ব্যবহার করতেছি। কি দেখা যায়? দেখে কিছু বোঝা যায় যে শ্রমিকরা এখানে কাজ করতেছে, আর এখানে একটা হোটেলের শ্রমিক, আর এখানে দেখো বাইরের শ্রমিকরা কাজ করতেছে। এরা প্রবাসী বাংলাদেশি, তারা বিদেশে তারা কাজের জন্য গেছে। তারা বাংলাদেশের দক্ষ জনশক্তি বিদেশে তাদের শ্রমের বিনিময়ে অতি স্বল্প সময়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে। যা আমি আগে বললাম যে জনসংখ্যা একটা দেশে শুধু সমস্যাই নয়, জনসংখ্যা যদি আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে তুলতে পারি, তাহলে জনসংখ্যা হয়ে যাবে গা জনসম্পদে বা মানব সম্পদে রূপান্তরিত হবে। আমাদের প্রতি বছর আমাদের দেশের মানুষ বিদেশে কাজ করে
প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আমাদের দেশের জন্য প্রেরণ করে, যেটাকে আমরা বলি বৈদেশিক রেমিটেন্স। বৈদেশিক মুদ্রা প্রধান উৎস হলো আমাদের প্রবাসী ভাইদের কি প্রেরিত অর্থ। কি দেখা যায় ছবিতে? গার্মেন্ট শিল্প, এগুলো শিল্প খাত। গার্মেন্টস ও পোশাক শিল্প আমাদের অর্থনীতির একটি উজ্জ্বল সম্ভাবনা দিক। বর্তমানে বাংলাদেশের একটি বড় রপ্তানির একটা বড় অংশ আসে গার্মেন্টস ও পোশাক। গার্মেন্টসের তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে। তাহলে এই শিল্প খাতের মধ্যে সবচেয়ে বড় খাত হলো গার্মেন্টস এবং পোশাক শিল্প, যার মধ্যে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এছাড়া আরো কিছু কিছু শিল্প আছে, এই শিল্পগুলো আমাদের অর্থনীতিতে সমৃদ্ধি করে। আমাদের দেশের শিক্ষার অভাবে আমার দেশের বেশিরভাগ মানুষ সিদ্ধান্ত গ্রহণে অক্ষম। তাই প্রকৃতি শিক্ষার মাধ্যমে জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে হবে। আমরা যদি জনসংখ্যাকে শিক্ষিত জনসংখ্যা এবং তাদেরকে প্রশিক্ষণ করে দক্ষ করে তুলতে পারি, তাহলে আমাদের জনশক্তি একটি জনসম্পদে রূপান্তর হতে পারে। কারণ প্রশিক্ষণ দিয়ে আমরা যদি দেখো এইখানে লেখাপড়ার মাধ্যমে, এই দেখো তারা কি করছে, এই শ্রমিক হিসাবে বিদেশে গেছে, কাজ করতেছে, দেশে অর্থ করতেছে। কি দেখা যায় এখানে? দেখো ধান বীজ বিতরণ করতেছে, উচ্চ ফলনশীল ধান। এখানে জমিতে সার ছিটাতেছে, দেখো ধান, এবং এই ধানগুলোকে আধুনিক প্রযুক্তিতে তোমার মাড়াই করতেছে, কাটতেছে। অর্থাৎ তোমার কৃষি খাতে যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করি, তাহলে কৃষির উন্নতি সম্ভব এবং কৃষিতে উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষিখাতে আধুনিক যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক এর ব্যবহার, সঠিক ব্যবহার যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জমির যে উৎপাদন ক্ষমতা আছে, এই উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়ে মাধ্যমে আমরা অর্থনৈতিক খাতকে আমরা সমৃদ্ধ করতে পারবো। বাংলাদেশের মানচিত্র দেওয়া আছে দেখো, আর ডান দিকে দেখো কয়লা, গ্যাস এবং তেল দেওয়া আছে, সাংকেতিক চিহ্ন দেওয়া আছে। এই সাংকেতিক চিহ্নে যদি আমরা তীর দিয়ে দেখে দেখবো যে কয়লা কোথায় আছে। দেখো কয়লা কোন জায়গায় আছে। এই বাংলাদেশে এই জায়গায় কয়লা পাওয়া যায়, এখানে এই জায়গায় বাংলাদেশের এখন উত্তর দিকে এবং দক্ষিণ পশ্চিম কোনাকুনি দিক। তারপর দেখো প্রাকৃতিক গ্যাস, এখানে আমাদের প্রচুর প্রাকৃতিক গ্যাস মজুদ আছে। এখান থেকে আমাদের এই গ্যাস, প্রাকৃতিক গ্যাসগুলো সারা বাংলাদেশে বিভিন্ন কারখানা এবং বাড়িতে আমরা ব্যবহার করি। তারপর দেখো তেল, ওই দেখো সিলেটে জেলার বা বৃহত্তর সিলেটে তোমার তেল ক্ষেত্রগুলো আছে। তাই এইগুলোকে আমরা ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দেখো শিল্পের প্রসারের মাধ্যমে কিভাবে আমরা অর্থনৈতিক সমৃদ্ধ অর্জন করতে পারি।
কি গার্মেন্ট শিল্প, তারপর এটা সিমেন্ট শিল্প, এটা হলো ওষুধ শিল্প, এটা কি সিরামিক শিল্প। তাহলে গার্মেন্ট, সিমেন্ট, ঔষধ এবং সিরামিক সহ সমন্বয় শিল্প খাতকে আমরা যদি আমরা সম্প্রসারণ করতে পারি, এটাকে আধুনিকায়ন করতে পারি, তাহলে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব হবে। কি কি আছে? সড়ক, সেতু, রেল ও জনপথের উন্নয়ন করতে হবে। আমরা জানি যে কোনো শিল্পের জন্য এই শিল্পে উৎপাদিত পণ্য এবং শিল্পের জন্য ব্যবহৃত কাঁচামাল দ্রুত কারখানা নেওয়া এবং উৎপাদিত পণ্য দ্রুত বাজারজাত করতে আমাদের উন্নত রাস্তাঘাট দরকার। কারণ রাস্তাঘাটের উন্নয়ন ছাড়া শিল্পে উন্নয়ন সম্ভব নয়। তাই বাংলাদেশ সরকার বর্তমানে এই রাস্তাঘাট উন্নয়নের দিকে খুব গুরুত্বপূর্ণ, বা বলবো যে আমরা সবচেয়ে গুরুত্ব বেশি দিচ্ছে বা নজর দিচ্ছে। যে আমাদের এই বঙ্গবন্ধু সেতু, তারপরে পদ্মা সেতু এবং ঢাকা চট্টগ্রামকে রেল লাইনকে তোমার ডাবল রেল লাইন করা, এবং যে ব্রিজ কালভার্ট নির্মাণ, তারপর নতুন নতুন রাস্তাঘাট, এইগুলো উন্নয়ন করে আমার দেশের শিল্পর যে কাঁচামাল এবং উৎপাদিত পণ্য দ্রুত বাজারজাত করতে পারে তার ব্যবস্থা করতেছে। আমাদের যে দেশে যে শিল্পগুলো আছে, এর মধ্যে একটা গ্যাস শিল্প আর একটা হলো বিদ্যুৎ শিল্প। তোমরা দেখো প্রথম কি গ্যাস শিল্প কোথা থেকে কোথা যেতেছে দেখো, রংপুর থেকে রাজশাহী, ঢাকা, তারপর ঢাকা থেকে আবার দেখো নিচের দিকে যাইতেছে এবং বাম দিকে ঢাকা থেকে ডান দিকে যাচ্ছে। এই প্রবাহ চিত্র তোমার সুন্দর দেখো, দেখলে এটা যখন পরীক্ষা প্রশ্ন আসবে তাহলে তোমরা লিখতে তোমাদের সুবিধা হবে। দেখো বাম দিকে বিদ্যুৎ শিল্পে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম। আবার অর্থনৈতিক উন্নয়নের জন্য আরেকটা দরকার হলো পরিকল্পনা প্রণয়ন। যে কোনো কাজ পরিকল্পনা ছাড়া বাস্তবায়ন করা সম্ভব নয়। পরিকল্পনা, সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নকে সুষ্ঠুভাবে বাস্তবায়নে সহায়তা করে। দেখো, তোমার পরিকল্পনার মাধ্যমে অর্থনীতিকে আমার শিল্প খাতে লাগাতে হবে। ব্যক্তির স্বার্থে না লাগাই আমাকে দেশের স্বার্থেই করতে হবে। পরিকল্পনা প্রণয়নকারী ব্যক্তিদের ব্যক্তি স্বার্থ ত্যাগ করে দেশের উন্নয়নের কাজ করতে হবে। অর্থনৈতিক উন্নয়নের পথে প্রধান অন্তরায় কি কি তোমরা এটা লিখবে। তোমরা তো এখন আমাকে বলতে পারবে না, তোমরা খাতা লিখে রাখবে, আমি এগুলি উত্তর জিজ্ঞাসা করবো। উক্ত দুটি খাত ছাড়া আর কোন কোন খাতের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব? অর্থনৈতিক উন্নয়নের অন্তরায় কি কি কিভাবে দূর করা যায়? চিত্রটির মাধ্যমে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব? চিত্রে কি দেখা যায়? দেখো, কৃষক পাটি করতেছে, ঠিক না? তা কৃষিকে আমরা আধুনিকায়ন করতে হবে। কৃষিকে যে বীজগুলো আমার উন্নত বীজ, উচ্চ ফলনশীল বীজ আবিষ্কার করতে হবে, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, তারপরে বৈজ্ঞানিক পদ্ধতিতে তোমার সার প্রয়োগ করতে হবে, তারপর দেখো পাট শিল্পের উন্নয়ন করতে হবে, পাটের বহুমুখী ব্যবহার করতে হবে, তাহলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। বাংলাদেশের অর্থনৈতিক
প্রবৃদ্ধির মূলে রয়েছে প্রবাসীদের আয়, দেশজ উৎপাদন বৃদ্ধি, শিল্পের কাঁচামাল আমদানি বৃদ্ধি। নিচের কোনটি সঠিক? এখানে আমরা ক্লিক করব কোনটা। ভুলটা ক্লিক করলে লাল হয়ে যাবে, আর যদি সঠিকটা ক্লিক করি তাহলে আমার, হ্যাঁ, ওটা ভুলটা ক্লিক করলে লাল দেখা যাবে, আর সঠিকটা ক্লিক করলে সঠিক উত্তর দেখা যাবে। তোমার এটার উত্তরটা তোমরা আমাকে দিবে, এটা উত্তরটা আমি বলবো না। এই এটা ভালো মতন দেখো, ভালো মতন পড়ো। আমি একটু পড়ে দেই, তোমরা এটা বাড়ি কাজ করবে। মামুন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার বাবা সময় মতো তাকে অর্থ যোগান দিতে না পারায় এসএসসি পাশ করার পর সে আর লেখাপড়া করতে পারে না। তার বাবা তাকে তাদের আবাদি জমির কিছু অংশ বিক্রি করে তাকে সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ গ্রহণ করিয়ে সিঙ্গাপুরে কাজের উদ্দেশ্যে প্রেরণ করে। এতে মামুন স্বাবলম্বী হয়ে দেশে আসে। মামুনকে দেখে আরো তার কয়েক বন্ধু একটি পথ অবলম্বন করে এবং তাদের অবস্থার উন্নতি হয়। প্রথম প্রশ্ন, মামুন দেশের কোন খাত উন্নয়ন করেছে? কতে আছে অর্থনৈতিক, খতে সামাজিক, গতে আন্তর্জাতিক, ঘতে ব্যক্তিগত। উদ্দীপকে বর্ণিত কাজের মাধ্যমে মামুন ও তার পরিবারের বন্ধুরা পরিণত হয়েছে বিনিয়োগকারীতে, পেশাজীবীতে, মানব সম্পদে, শ্রমশক্তিতে। তোমাদের বাড়ির কাজ থাকবে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে একজন নাগরিক হিসেবে তোমার দায়িত্ব ও কর্তব্যের উপর 200 শব্দে না, আমরা এখানে তো মেয়ে লিখবা, 100 শব্দে লিখতে চলবে। তোমাদের একটু অঙ্ক কমাই দিলাম আমি, 100 শব্দের একটি প্রতিবেদন লেখো। সবাইকে ধন্যবাদ।